বর্গ ও বর্গমূল। 4 সমান 2 গুণন 2 সমান 2 এর বর্গ সমান 4 লেখা যায়। এখানে 2 এর বর্গ হলো 4 আর 4 এর বর্গমূল হলো 2। 9 কে 3 গুণন 3 সমান 3 এর বর্গ সমান 9 লেখা যায়। এখানে 9 হলো 3 এর বর্গ আর 3 হলো 9 এর বর্গমূল। সুতরাং বর্গ ও বর্গমূলের সঙ্গে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায়, যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। এবার সারণীটি লক্ষ্য করি। বাম পাশের সংখ্যাগুলোকে বর্গের বাহুর দৈর্ঘ্য ধরি, তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে? বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 1 হয় তবে বর্গের ক্ষেত্রফল হবে 1 গুণন 1 সমান 1 সমান 1 এর বর্গ। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে 2 গুণন 2 সমান 4 সমান 2 এর উপর বর্গ। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 3 হয় তাহলে ক্ষেত্রফল হবে 3 গুণন 3 সমান 9 3 এর উপর বর্গ। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে 5 গুণন 5 সমান 25 5 এর উপর বর্গ। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 7 হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে 7 গুণন 7 49 7 এর উপর বর্গ। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে বর্গের ক্ষেত্রফল হবে a গুণন a সমান a স্কয়ার। এখানে 1 4 9 25 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে 1 4 9 25 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায়। সুতরাং 1 4 9 25 49 সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। আবার পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা, যেমন 25 এর বর্গমূল 5 5, সুতরাং এটি একটি স্বাভাবিক সংখ্যা। আবার আমরা বলতে পারি 12 এর বর্গ 144 এর বর্গমূল হবে 12, সুতরাং 12 একটি স্বাভাবিক সংখ্যা। উপরোক্ত বিষয়টিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গ n স্কয়ার আকারে প্রকাশ করা যায় তবে m বর্গ সংখ্যা, m সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। এইবার আমরা এই সারণীটি লক্ষ্য করি। এইগুলো হলো সংখ্যা, এগুলো বর্গ সংখ্যা। সংখ্যা বর্গ সংখ্যা। 1 এর বর্গ হলো 1, তেমনি করে 2 এর বর্গ 4, 10 এর বর্গ 100, 11 এর বর্গ 121, 16 এর বর্গ 256, 20 এর বর্গ 400। এবার সারণীটির বর্গ সংখ্যাগুলো ভালো করে লক্ষ্য করি। দেখি একক স্থানের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আসলে কত কত। 1 4 9 6 5 6 9 4 1 0, অর্থাৎ সবগুলো বর্গ সংখ্যার এই সারিতে যে সংখ্যাগুলো আছে তাদের একক স্থানে 1 4 9 6 5 6 9 4 1 0 এইগুলো আছে। আবার এইখানে এই সারিতে যে বর্গ সংখ্যাগুলো আছে তাদের একক স্থানে 1 4 9 6 5 6 9 4 1 0 এই অঙ্কগুলো আছে। তো সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0 অথবা 1 অথবা 4 অথবা 5 অথবা 6 অথবা 9 আছে। সুতরাং এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে বর্গ সংখ্যার একক স্থানে 0 1 4 5 6 ও 9 থাকলে সেগুলো পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। এ থেকে আমরা বলতে পারি যে কোনো সংখ্যার একক স্থানে 0 1 4 5 6 বা 9 থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যখন আমরা ভালো করে লক্ষ্য করলাম
দেখলাম এদের কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি 2, 3, 7 বা 8 এই সংখ্যা বা অঙ্কগুলো নেই। সুতরাং যে সংখ্যাগুলোর একক স্থানের অঙ্কে 2, 3, 7 বা 8 থাকে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয় না। আবার কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যক শূন্য থাকে তবে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়, যেমন 400, 10,000। কিন্তু বেজোড় সংখ্যক শূন্য থাকলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয় না, যেমন 10, 1000 ইত্যাদি। এইবার আমরা এই বক্সের সারণীটি লক্ষ্য করি। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 1। সংখ্যা 1, 9, 1, 9, সুতরাং এদের বর্গ সংখ্যা হলো 1, 81, 121, 161। বর্গ সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে একক স্থানীয় অঙ্কটা হলো 1। সংখ্যা বর্গ সংখ্যা, সংখ্যাগুলো যদি 1, 9 অর্থাৎ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক যদি 1, 9 হয় তাহলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 9। যেমন সংখ্যা হলো 3, বর্গ সংখ্যা 9, একক স্থানীয় অঙ্ক 9। সংখ্যা হলো 7, বর্গ সংখ্যা 49, একক স্থানীয় অঙ্ক 9। সংখ্যা হলো 13, বর্গ সংখ্যা 169, একক স্থানীয় অঙ্ক 9। এখানে সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 3। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে 6 থাকবে। যেমন 4-এর বর্গ হলো 16, বর্গ সংখ্যা 6 আছে। 6-এর বর্গ সংখ্যা 36, 6 আছে। 14-এর বর্গ সংখ্যা 96, একক স্থানীয় অঙ্ক 6 আছে। 16-এর বর্গ সংখ্যা হলো 256, একক স্থানীয় অঙ্কে 6 আছে। এতক্ষণের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারি যে যে সংখ্যার সর্বডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 তা পূর্ণবর্গ সংখ্যা নয়। যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যাও পূর্ণবর্গ সংখ্যা নয়। একক স্থানীয় অঙ্ক 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে, যেমন 81, 64, 25, 36, 49 ইত্যাদি বর্গ সংখ্যা। আবার সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে, যেমন 100, 4900 ইত্যাদি বর্গ সংখ্যা। এই চিহ্ন দিয়ে আমরা বর্গমূল প্রকাশ করে থাকি। যেমন 25-এর বর্গমূল বোঝাতে লিখে বোঝাতে পারি। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোঁটা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট হয়। যেমন 81, 81-র একক স্থানীয় অঙ্ক এটা, 1-এর ওপর একটি ফোঁটা দিয়েছি অর্থাৎ ফোঁটার সংখ্যা 1। বর্গমূল যেটা আমরা পেলাম সেখানে এর অঙ্কের সংখ্যাও 1। 100 একক স্থানীয় অঙ্কে একটা ফোঁটা দিয়েছি, এক অঙ্ক পর আর একটা ফোঁটা দিলাম অর্থাৎ 2টা ফোঁটা। সুতরাং 100 এর বর্গমূলে 2টি অঙ্ক থাকবে অর্থাৎ অঙ্ক সংখ্যা 2। 47,089 এই সংখ্যাটিতে একক স্থানে একটা ফোঁটা দিলাম, এক অঙ্ক পর আর একটা ফোঁটা দিলাম, এক অঙ্ক পর আর একটা ফোঁটা দিলাম, ফোঁটার সংখ্যা 3। সুতরাং 47,089 এর বর্গমূলে 217। সুতরাং কোনো একটি
সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে এক অঙ্ক পরপর যতটি ফোঁটা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট হবে। অনুশীলনী 1.1-এর 1 নং অঙ্কের সমাধান করছি। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। 169, এটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। এটাকে 2 থেকে শুরু করে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় না। 13 দিয়ে ভাগ দিলে এটা নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ 169 সমান লেখা যায় 13 গুণন 13। বর্গমূল প্রকাশ করার জন্য আমরা এই 169-এর উপর √ চিহ্ন দেব, বর্গমূল চিহ্ন দেব। এবার এই এক জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা নেব, সুতরাং 169-এর বর্গমূল হলো 13। 529-কে এবার মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব। 2 থেকে শুরু করে 22 পর্যন্ত কোনো সংখ্যা দ্বারাই 529-কে নিঃশেষে বিভাজ্য করা যায় না। এখানে আমরা 23 দিয়ে একে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য সংখ্যা পেয়ে যাব 23 গুণন 23। সুতরাং 529 সমান লিখতে পারি 23 গুণন 23। 529-এর বর্গমূল হবে এই দুই সংখ্যা থেকে যে কোনো একটি, সুতরাং 23 হবে 529-এর বর্গমূল। 1521-কে এবার আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। এবার আমরা 3 দিয়ে ভাগ দেব। 3 5 15, 3 5 15, 0 3 7 21, আবার 3 দিয়ে ভাগ দেব। 3 একে 3, 3 6 18, 3 9 27, আবার এটাকে আমরা 169-কে 13 দিয়ে ভাগ দেব, ভাগ দিলে এটা আসবে 13। অতএব আমরা লিখতে পারি যে 15 21 সমান হলো 3 গুণন 3 13 গুণন 13। সুতরাং 1521 এর বর্গমূল হবে প্রত্যেক জোড়া থেকে একটি 13। 3 গুণন 13 সমান 3 13 39। 11225-কে মৌলিক গুণনীয়কের সাহায্যে এবার আমরা বর্গমূল নির্ণয় করব। প্রথমে আমরা 3 দিয়ে দেব। 3 3-কে 9, বাছে 2 3 6 18, বাছে 2 3 7 21, 3 5 15, আবার আমরা 3 দিয়ে দেব। 3 1-কে 3, 3 2 6, 3 2 6, 3 5 15, এবার আমরা 5 দিয়ে দেব। 5 2 10, 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে দেব। 4 5 20, 5 9 45, এবার আমরা 7 দিয়ে দেব। 7 7 49। সুতরাং আমরা লিখতে পারি 11025 সমান হলো 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। প্রত্যেক জোড়া থেকে একটি করে নিয়ে 11025-এর আমরা বর্গমূল লিখতে পারি 3 গুণন 5 গুণন 7 সমান 5 7 35, 3 35-এ গুণ করলে হয় 105। সুতরাং 11025-এর বর্গমূল হলো 105। এবার আমরা ভাগের সাহায্যে বর্গমূল করব। 2-এর ক নম্বর 225, এটার যদি আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করি তাহলে এই দিক থেকে জোড়া করে নেব, ডান পাশে একটা দাগ দেব। এবার এখানে যে অঙ্ক বা সংখ্যাটা থেকে গেল, এখানে এমন একটা সংখ্যা নেব বা অঙ্ক নেব যার বর্গ 2 থেকে বেশি হবে না, 2-এর সমান অথবা 2 থেকে ছোট হবে। 1 নিলে 1-এর বর্গ 1 হয়, 2 নিলে 2-এর বর্গ 4 হয়, বড় হয়ে যায়। সুতরাং এখানে 1ই নিতে হবে। 1 1-কে 1, বিয়োগফল হয় 1, নামে আসে জোড় সংখ্যা 25। এবার এখানে 1-এর ডবল 2 নিতে হবে। এবার এখানে যে সংখ্যাটা নেব বা অঙ্কটা নেব সেই অঙ্কটা এখানেও নেব। এখানে আমি 5 নিলাম, এখানেও 5। এই 5 দিয়ে এবার এই 25-কে গুণ দিব, তাহলে হবে 125, মিলে গেল। অতএব 225-এর ভাগ প্রক্রিয়ার সাহায্যে যে বর্গমূল পাওয়া গেল সেটা হলো 15।
ভাগ প্রক্রিয়ার সাহায্যে এবার আমরা 961কে বর্গমূল নির্ণয় করব। এখান থেকে আমরা জোড়া করে নিলাম, ডান পাশে টান দিলাম। এবার এখানে 3 লিখব, 3 তিরিকে 9। এবার এটা নামে আসবে হচ্ছে এক জোড়া সংখ্যা 61, 3-এর ডবল হলো 6। এবার এখানেও 1 নেই, 1 নেই, 1 দিয়ে 61কে গুণ করলে হবে 61। সুতরাং 961 এর বর্গমূল সমান হবে হচ্ছে 31। 3969 এর বর্গমূল নির্ণয় করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে এখানে আমি লিখলাম 3969 জোড়া করে নিলাম। এবার এখানে 39-এর দিকে লক্ষ্য করি। 6 যদি নেই, 6 6 36, বাঁচলো হচ্ছে 3। এবার নামে আসলো হলো এক জোড়া সংখ্যা, 6-এর ডবল নেব 12। এখানে এবার 3 নেব, এখানেও 3 নেব। 3 দিয়ে এটাকে গুণ করলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 একে 3, অর্থাৎ 3 9 6 9 এর বর্গমূল সমান হলো 63। 10,404 এর ভাগ প্রক্রিয়া এবার আমরা বর্গমূল নির্ণয় করব। 10,404 জোড়া করে নিলাম আমরা। এখানে থাকলো 1 1 নিলাম, 1-এর বর্গ 1, বিয়োগফল 0, নামে আসলো 0 4, 1-এর ডবল 2। এবার এখানে আমরা যে সংখ্যাটাই নেই না কেন, যে অঙ্কটাই নেই না কেন, সেটা 0 4 থেকে বড় হবে। সুতরাং 0 ব্যতীত অন্য কোনো সংখ্যা এখানে নেওয়া যাচ্ছে না। তাহলে এখানে 0 নেই, 0 নেই, 0 দিয়ে এটাকে গুণ করে দিলে 0 হবে। বিয়োগফল আসলো 4, নামে আসলো আবার 0 4, এক জোড়া সংখ্যা। এবার এই 10-এর ডবল আমরা লিখব 20। এখানে 10-এর ডবল 20 লেখার পর এখানে 2 নেব, এখানে 2 নেব। 2 দিয়ে 202কে গুণ করে দিলে হবে 404। অতএব 10,404 এর বর্গমূল হবে হচ্ছে 102। এভাবে আমরা সহজেই ভাগ প্রক্রিয়ার সাহায্যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি। 3 নম্বর অঙ্কের সমাধান করব আমরা। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং এটা পূর্ণবর্গ সংখ্যা যে নয় সেটা আমরা প্রশ্ন থেকেই বুঝে ফেলছি। এবার 147কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করে দেখি। 3 দিয়ে দিই, 3 4 12, 3 9 27, 7 দিয়ে দিই, 7 7 49। অতএব আমরা লিখতে পারি 147 সমান 3 গুণন 7 গুণন 7। এখানে 7 জোড়া আছে, 3 জোড়াবিহীন, 3 জোড়াবিহীন। সুতরাং 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমরা 3-এর খ নম্বর অঙ্কের সমাধান করব। এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এই সংখ্যাকে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ দেব। 2 একে 2, 9 2 18, 2, আবারও 2 দিয়ে ভাগ দেব। 9 2 18, 6 2 12, আবারও 2 দিয়ে ভাগ দেব। 4 2 8, 8 2 16, আবারও 2 দিয়ে ভাগ দেব। 2 2 4, 4 2 8, আবারও 2 দিয়ে ভাগ দেব। 1 2, আবারও 2 দিয়ে ভাগ দেব। 6 2 12, আবারও 2 দিয়ে ভাগ দেব। 3 2 6। সুতরাং আমরা লিখতে পারি এখানে 3 4 3 8 4 384 সমান হলো 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 4 6 7টা 2 আছে এখানে, 2 গুণন 2 গুণন 2, একটা 3 আছে। জোড়া করে নেই, এখানে এগুলো জোড়া, দেখা যাচ্ছে এটা জোড়াবিহীন। এখানে 2 গুণন 3 জোড়াবিহীন, জোড়াবিহীন। সুতরাং সংখ্যাটিকে 2 গুণন 3 সমান 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 3-এর ঘ নম্বর প্রশ্নের সমাধান করব এবার আমরা। 1 4 7 0, 1 4 7 0কে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ দেব। 7 2 14, 3 2 6, 5 2 10। এবার আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি। 3 2 6, 3 4 12, 3 5 15। এবার আমরা 5 দিয়ে ভাগ দেব। 5 দিয়ে ভাগ দিলে 4 5 20, 5 9 45। এবার 7 দিয়ে ভাগ দেব। 7 7 49। সুতরাং আমরা লিখতে পারি এখানে হচ্ছে
1470 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। এখানে জোড়া করে নিলে দেখা যায় যে 7 জোড়া, কিন্তু 2 গুণন 3 গুণন 5 এগুলো জোড়া ছাড়া, জোড়াবিহীন। সুতরাং সংখ্যাটিকে কত দিয়ে গুণ করতে হবে? সুতরাং সংখ্যাটিকে 2 গুণন 3 গুণন 5 3 5 15 15 2 30 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা, 30 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার 3-এর ঘ নম্বর অঙ্কের সমাধান করব আমরা। এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, একটা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এটাকে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা আমরা দেখি কি করে করা যায়। প্রথমে আমরা 3 দিয়ে ভাগ দেব। 3 দিয়ে ভাগ দিলে হয় 3 6 18, 3 7 21, বাঁচে 2, 3 9 27, 3 3 9, 3 5 15। এবার আমরা আবারও 3 দিয়ে ভাগ দেব। 3 2 6, 3 বাঁচে হচ্ছে 1, 3 6 18, 1 3 4 12, বাঁচলো 1, 3 5 15। এবার আমরা ভাগ দেব 5 দিয়ে। 5 দিয়ে ভাগ দিলে হয় 5 5 25, 1 বাঁচে, 5 2 10, বাঁচে 4, 5 9 45। এবার আমরা 529কে 23 দিয়ে ভাগ দেব। 23 গুণন 23, অতএব আমরা লিখতে পারি 23805 সমান হলো 3 গুণন 3 5 গুণন 23 গুণন 23। তো এগুলো যদি আমরা জোড়া করি, এই দুটো সংখ্যা জোড়া, তো এখানে 5 জোড়াবিহীন, জোড়াবিহীন। সুতরাং সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 4 নং প্রশ্নের কয়ের সমাধান 972। 972কে এবার আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদক নির্ণয় করব। 2 দিয়ে দিলাম, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 দুগুণে 12। আবারও 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। 3 দিয়ে দিলাম, 3 8 24, 3 1 3। 3 দিয়ে দিলাম, 3 দুগুণে 6, 3 7 21। 3 দিয়ে দিলাম, 3 9 27। আবারও 3 দিয়ে দিলাম, 3 3 9। 972 সমান লিখতে পারি 2 গুণন 2 3 1 2 3 4 5টা 1 2 3 4 5। এবার সংখ্যাগুলো জোড়া করে দেই। জোড়া করলে দেখা যাচ্ছে যে 3 বিজোড় আছে, সুতরাং জোড়াবিহীন। তাই 972কে 3 দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 4-এর খ নং প্রশ্নের সমাধান করছি। 4056, 2 দিয়ে ভাগ দিলে 2 0, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। আবারও 2 দিয়ে দিলে 0 1 4। আবারও 2 দিয়ে দিলে 5 0 7। 3 দিয়ে দিলে 3 1 3, 3 6 18, 3 9 27। 13 দিয়ে দিলে 13 গুণন 13, 169। অতএব আমরা 4056 সমান লিখতে পারি 2 গুণন 2 গুণন 2 3টা 2 গুণন 3 গুণন 13 গুণন 13। সংখ্যাগুলো জোড়া করলে পাই জোড়া। এখানে 2 এবং 3 জোড়াবিহীন, সুতরাং 2 গুণন 3 সমান 6 দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে প্রাপ্ত ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার 5 নং সমস্যার সমাধান করব। 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো সমাধান করছি আমরা। 4639 জোড়া করে নিলাম। এবার 46, 6 6 36, 7 7 49, বেশি হয়ে যায় 7 নিলে, 6 নিলাম, 6 6 36 হলো, বাঁচলো হচ্ছে 10, নামে আসলো 1 জোড়া 39। 6-এর ডবল এখানে 12। এবার এখানে আমি 8 নিলাম, এখানেও 8 নিলাম। 8 দিয়ে 128কে গুণ করব আমরা। 28 দিয়ে গুণ করলে 8 দিয়ে 128কে গুণ করলে হয় 8 8 64 4। 8 2 16, 17 18 19 20 21 22 2। 8 1 8, 8 দিয়ে 10, বিয়োগফল হয় 5, হাতে থাকে না, 2 আছে 3 হবে 1। সুতরাং 15 অবশিষ্ট থাকে। এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 4639-এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে আমরা দেখছি যে 15 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে
15 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 6 নম্বর অঙ্কের সমাধান করব। 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 5605 জোড়া করে নিলাম। এবার আমরা ভাগ প্রক্রিয়ায় এটাকে বর্গমূল নির্ণয় করব। 7 7 49, 8 8 64, 8 নিলে বেশি হয় 7 নিতে হবে। 7 7 49। এবার আমরা বিয়োগফল দেখব। বিয়োগফল হয় হচ্ছে 7, এবার নামে আসলো 05, 7-এর ডবল নিয়ে নিলাম 14। এবার এখানে আমরা 4 নিই, এখানেও 4 নিই। 4 দিয়ে 144-কে যদি আমরা গুণ করি তাহলে হয় 4 6 24, 4 4 16 6, 4 4 16 আর 1 17 7, 4 1 4 আর 1 5, 576। বিয়োগফল হয় 9, হাতে থাকে 1 8 2, হাতে থাকে 1 129। যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 5605 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে, তখন এর বর্গমূল হবে 74 যোগ 1 সমান 75। 75-এর বর্গ সমান 75 গুণন 75 সমান হলো 5625। যোগ করতে হবে 5625 বিয়োগ 5605, 5 বিয়োগ 5 0 0 2 2 6 6 0 5 5 0 20। ক্ষুদ্রতম সংখ্যাটি 20। সুতরাং এই সংখ্যার সাথে 5605 এর সাথে 20 সংখ্যাটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে এরকম দুটি বর্গমূল সংক্রান্ত সমস্যার সমাধান করব। এবার আমরা একটি সংখ্যার বর্গ এর বর্গমূলের চেয়ে 78 বেশি, সংখ্যাটি কত? 4টা অপশন দেওয়া আছে। 12 পূর্ণবর্গ সংখ্যা নয়, 6 পূর্ণবর্গ সংখ্যা নয়, আগে থেকে এদেরকে বাদ দেওয়া যায়। 4 এবং 9। 9কে নিয়ে আমরা 9-এর বর্গমূল 3। 9-এর বর্গ 9 গুণন 9 81, 81 বিয়োগ 3 78। সুতরাং দেখা যাচ্ছে যে 9-এর বর্গ 81, বর্গমূল 3, তাদের বিয়োগফল 78, বর্গমূল থেকে বর্গ হলো 78 বেশি, রাইট অ্যান্সার হলো 9। 1024-এর বর্গমূল কত? 1024-এর বর্গমূল নির্ণয় করব আমরা। জোড়া করে নিলাম। এবার 10, এখানে 3 নিলাম, 3 3-কে 9, বাঁচলো 1, নামে আসলো 2 4 24, 3-এর ডবল 6। এবার এখানে আমরা 2 নেব, এখানেও 2 নেব। 2 দিয়ে এটাকে গুণ করলে হয় 2 2 4, 6 2 12 সমান 164। অতএব 1024-এর বর্গমূল হলো 32।